ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয়। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না, কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে। তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক, সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে। এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস। আমি শুভ আছি সাথে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এপিসোডে 4টে ঘটনা আছে। 4টে ঘটনাই একেবারে জমজমাট ঘটনা। আশা করছি আজকের 4টে ঘটনাই আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। দেরি করব না, চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি। ঘটনা লিখেছেন পারমিতা মল্লিক। তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, তখন আমি এক নার্সিং হোমে চাকরি করছি। আমার নিজস্ব কোনো চেম্বার নেই। 6তলা বিল্ডিংয়ে 3 তলায় আমি বসি। বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা লাগছে। অবশ্য এইসব দিনে এক্সট্রা একটা জামা সাথেই থাকে। লিফটে আমি আর আমার সহকর্মী উঠেছি। কিছুক্ষণ বাদে ছোট কুচি কুচি করে চুল কাটা রোগা চিপচিপে একটি ওয়ার্ড বয় একটি ঢাকা দেওয়া ডেড বডি লিফটে ঢোকায়। তারপর কিছু দরকার থাকায় সে লিফট থেকে বেরিয়ে চলে যায়। আমি আর আমার সহকর্মীর ঘন্টার পর ঘন্টা মৃতদেহের সাথে কাটানো অভ্যেস আছে। কয়েক সেকেন্ড পর দেখলাম মৃতদেহটি নড়াচড়া করে উঠল। আমি সঙ্গে সঙ্গে সেই ডেড বডির পালস রেট চেক করার জন্য বাম হাতের ঢাকাটা সরিয়েছি। হাত দিয়ে মুখের ঢাকা সরিয়ে ফেলতেই দেখলাম সেই ছোট ছোট করে চুল কাটা চিপচিপে রোগা ওয়ার্ড বয়টি মৃত অবস্থায় স্ট্রেচারে শুয়ে আছে। এতদিন কাজ করছি মৃতদেহ নিয়ে। বুকটা হঠাৎ ধড়াস করে উঠল এই দৃশ্য দেখে। নিজেকে একটু সামলে নিয়ে মনে মনে ভাবলাম এটা ওর যমজ ভাই হবে হয়তো। 3 তলা আসতেই আমরা লিফট থেকে বেরিয়ে এসে ভিজিটে যাই। ওখানে ওয়ার্ড বয়দের বলি একজন পেশেন্ট লিফটে আছে, তাকে নিয়ে এসো। পেশেন্ট দেখতে দেখতে কোণের রুমে এসে দেখলাম সেই ছোট চুল কাটা খোঁচা খোঁচা দাড়ির ছেলেটি একটা কোণায় দাঁড়িয়ে আমাকে দেখছে এবং বিকটভাবে একটা হাসি দিচ্ছে। সেই ছেলেটিকে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি 3টে ভাই আছে? তোমরা কি 3 জনেই যমজ? ছেলেটি কেমন যেন ফ্যাল ফ্যাল করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি তাকে আবারও বললাম, কি হলো, কথা বলছো না কেন? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? ছেলেটি তাও কোনো উত্তর দিল না। আমার সাথে যে নার্স ছিলেন তিনি আগের পেশেন্টের আয়াকে কিছু বলে এগিয়ে আসছিলেন আমার দিকে। আমি উত্তর না পেয়ে নার্সকে ডাকতে যাচ্ছি। নার্স দিদি বললেন, চলুন আমরা নিচে যাই। আমি অবাক হয়ে তাকে বললাম, আপনি কি বলছেন? নিচে যাই মানেটা কি? শেষ রুমের পেশেন্টকে না দেখেই আমরা চলে যাব? দিদি আরও অবাক হয়ে আমায় বললেন, ওই রুমে কোনো পেশেন্ট নেই। আপনি কাকে দেখবেন? ওই রুম তো একেবারেই ফাঁকা। তিনি বললেন, 1 বছর আগে ওয়ার্ড বয় বিট্টু আজকের দিনেই সুইসাইড করেছিল এখানে। আপনি নতুন তো, তাই আপনি এসব জানেন না। এই কথা শুনে হঠাৎ আমার মাথাটা ঝিমঝিম করে ওঠে। আমি ভাবলাম, তাহলে যাকে এতক্ষণ দেখলাম সে তাহলে কে? আমি নার্স দিদিকে বললাম, আচ্ছা, ছোট ছোট চুল খোঁচা খোঁচা দাড়ি ওটাই কি বিট্টু? তিনি বললেন, হ্যাঁ ওটাই বিট্টু। আপনি কি বিট্টুকে চিনতেন? এই কথা শুনে আমি দৌড়ে আবার রুমের ভেতরে যাই। সেখানে গিয়ে দেখি কোথাও কেউ নেই। সেই বিছানা একেবারে পুরো ফাঁকা। এই ছিল দাদা আমার ঘটনা। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনা লিখেছেন অর্ক চ্যাটার্জি। তিনি লিখেছেন, সালটা 2011। এই ঘটনার সময় আমার কাকা ট্রেন যোগে কলকাতা থেকে আলিপুর দুয়ার গিয়েছিল এক বন্ধুর বিবাহ উপলক্ষে। সেখান থেকে ফিরে আসার পর কাকা আমাদের নিজের মুখে শুনিয়েছিল সেই ভয়াবহ ঘটনা, যেটা আমি তার কথাতেই শেয়ার করছি।
ঘটনাটা 2021 সালের ডিসেম্বর মাসের। সে দিনের কথা আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার কলেজের এক বন্ধু রাজীবের বিবাহ উপলক্ষে কলকাতা থেকে ট্রেন যোগে আলিপুর দুয়ারে আমার যাওয়া। এর আগে আমি কখনো সেখানে যাইনি, বলতে গেলে সেটাই আমার প্রথম আলিপুর দুয়ার যাত্রা। আমার আসন সংরক্ষিত ছিল S7 কামরার একটা লোয়ার বার্থে। রাতের ট্রেন হওয়াতে বাড়ি থেকে সামান্য কিছু খেয়ে স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে কিছুক্ষণ বসার পর নিজের সিটের নিচে ব্যাগপত্র রেখে আমি শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 11টা। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম আমি জানি না। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল প্রকৃতির ডাক পাওয়ার কারণে। রাত তখন প্রায় 3টে কি 3:30। ট্রেনের বাকি যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন, আর পুরো কামরায় একমাত্র কয়েকটা হালকা হালকা আলো জ্বলছে। সে যাই হোক, সিটের থেকে নেমে চপ্পলটা পরে বাথরুমের দিকে সেই আলোর ওপর ভর করে আমি এগোতে লাগলাম। বাথরুমের সামনে চলে এসেছি, এমন সময় দেখলাম সেখানে জলের কলের সামনে কে জানি একজন দাঁড়িয়ে আছে। হালকা আলোতে দেখলাম যে লোকটা দাঁড়িয়ে আছে তার পুরো শরীরটা একটা চাদরে ঢাকা। ভাবলাম হয়তো আমার মতন সেও বাথরুমে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটা সেই এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না সেখান থেকে। আমি বিরক্ত সহকারে লোকটাকে বললাম সেখান থেকে সরে দাঁড়াতে। লোকটার চেহারাটা সেই হালকা আলোতে দেখে আমার সত্যি খুব ভয় লেগে গিয়েছিল। আমি দেখলাম লোকটার মুখের অর্ধেকটা বিশ্রীভাবে পোড়া, আর চোখ দুটো খুবই ভয়ানক। আমার কথা শুনে এবার লোকটা এক ঝলক আমার দিকে তাকিয়ে কামরার দরজার সামনে গিয়ে দরজাটা খুলে চলন্ত ট্রেন থেকে এক লাফ দেয়। এরপর শুধু এক তীব্র আর্তনাদ শোনা যায়, আর তারপর আবার সব কিছুই চুপচাপ হয়ে যায়, আর কোনো সারা শব্দ নেই। এই দৃশ্য দেখে আমার সেখানেই প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আমি কোনো মতে বাথরুম সেরে ভগবানের নাম জপ করতে করতে নিজের সিটে গিয়ে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, ট্রেন তখন নিউ কোচবিহার স্টেশনে ঢুকবে করছে। রাতের ঘটনার রেশ তখনও আমার মনে রয়ে গিয়েছিল। লোকটার সেই ভয়ানক চেহারাটা আমার চোখের সামনে তখনও জ্বলজ্বল করছে। টিকিট চেকারকে রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতেই দেখলাম ওনার মুখটা কেমন জানি একটু চিন্তান্বিত লাগলো। আমাকে কামরার এক প্রান্তে ডেকে তিনি বললেন যে এই ট্রেনে বছর 5 আগে সেই রাতে একবার আগুন লেগে গিয়েছিল। সেই আগুনে এই কামরার সাথে আরও বেশ কিছু কামরা পুড়ে যায়। বেশ কিছু লোক অগ্নিদগ্ধ হয়ে কামরাতেই ঝলসে মারা যায়, আর বেশ কিছু লোক পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মারা যায়। তাদের বিশ্রীভাবে পোড়া লাশগুলো পরে উদ্ধার করা হয়। এরপর থেকেই এই ট্রেনে মাঝে মাঝেই সেই দৃশ্য অনেকেই দেখে আর ভয়ও পায়, কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না। আমি সেই দৃশ্যই গতকাল রাতে দেখেছিলাম। বন্ধুর বিবাহ অনুষ্ঠান শেষে ফিরে এলাম নিজের বাড়িতে, কিন্তু আজও সেই ঘটনা আমি ভুলতে পারিনি। তার সাথে সেই হতভাগ্য লোকগুলোর কথা মনে পড়লে মনটা একেবারে ভারাক্রান্ত হয়ে যায়। আসলে এমন কিছু ঘটনা ঘটে আমাদের জীবনে যা ভুলতে চাইলেও কখনো ভোলা যায় না। সেগুলো মৃত্যু না হওয়া অবধি মনে গেঁথেই থাকে। এই ছিল দাদা ঘটনা। এই ছিল দ্বিতীয় ঘটনা। শুনে নেব তৃতীয় ঘটনা। ঘটনা লিখেছেন সৌমিতা ব্যানার্জি। তিনি লিখেছেন, আমি আজ প্রথমবার ঘটনা লিখছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই ঘটনাটি ঘটে আমার সাথে। তখন আমি উত্তর কলকাতার একটি কলেজে পড়ি ইংরেজি অনার্স নিয়ে। মঙ্গলবার ও শুক্রবার করে পড়তে যেতাম সল্টলেক 13 নম্বর ট্যাঙ্কের কাছে। পড়ার সময় সন্ধ্যে 6:30 থেকে 8:30 অবধি আমি একাই বাড়ি ফিরতাম। আমার বাড়ি বউবাজারে। বেশিরভাগ শুক্রবার করে আমাদের প্রফেসরের বাড়ি থেকে বেরোতে দেরি হতো। যেহেতু উইকেন্ড, তাই উনি অনেক সময় বেশি নিয়ে আমাদেরকে পড়াতেন। তো যাই হোক, এবার আসল ঘটনায় আসি। ঘটনাটি ঘটে ডিসেম্বরের প্রথম কি দ্বিতীয় সপ্তাহে 2002 সালে। সেদিন ছিল শুক্রবার এবং আমার পড়া ছিল, কিন্তু সেদিন দেরি হবে জানতাম, কারণ আমার প্রফেসর আগের থেকেই এ কথা জানিয়ে দিয়েছিলেন। তাই আমি আমার দাদাকে বলে রেখেছিলাম ও যেন সেদিনকে আমাকে আনতে আসে। যথারীতি শুক্রবার স্যার ছাড়লেন প্রায় 9:45 নাগাদ। নিচে নেমে দেখলাম দাদা এসে অপেক্ষা করছে।
আমি উঠলাম গাড়িতে। বুঝতেই পারছেন, আজ থেকে 18-19 বছর আগে সল্টলেক আজকের মতন ছিল না। আমার দাদা গাড়ি ড্রাইভ করছে আর আমি পাশে বসে বকবক করে চলেছি। হঠাৎ আমাদের গাড়িটা ঘর করতে করতে বন্ধ হয়ে গেল। এখন মুশকিল হলো, আমাদের গাড়িটা যেই জায়গায় এসে থামলো সেই জায়গাটা পুরো একেবারে ফাঁকা, ধারে কাছে একটা বাড়িও নেই। পড়েছিলাম মহা ফ্যাসাদে। মেকানিক তো দূরের কথা, একটা মানুষও চোখে পড়ছিল না, আর গাড়ির ইঞ্জিনও কিছুতেই স্টার্ট হচ্ছিল না। শেষমেশ দাদা আমাকে বলল যে স্টিয়ারিং ধরতে, আর সে নাকি ঠেলবে। আমি স্টিয়ারিং ঘোরাতে গিয়ে দেখলাম স্টিয়ারিংটা 1 সেন্টিমিটারও নড়ছে না। আমি অজ্ঞতা আমার জায়গায় এসে বসে পড়লাম। এবার তো দুজনেরই টেনশন হচ্ছিল। চারিদিক ছিল একেবারে ফাঁকা, একটা গাড়ি বা সাইকেল বা কোনো রিক্সা কিছুই চোখে পড়ছিল না। এই মহা বিপদে আমরা কি করব, এসব আমরা কিছুই বুঝতে পারছিলাম না। একবার ভাবছিলাম স্যারকে ফোন করব, আবার ভাবলাম স্যার এখন ঘুমিয়ে পড়েছেন, হয়তো তাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। হঠাৎ দেখলাম একজন এসে আমাদের গাড়ির জানালায় টোকা দিল। আমরা দেখলাম একজন নেপালি মতন দেখতে মাঝবয়সী একটি লোক, মুখটা ভীষণ উজ্জ্বল। তিনি হাসি মুখে আমার দাদাকে ইশারা করল গাড়ির কাঁচ নামাতে। আমার দাদা গাড়ির দরজা খুলে কাঁচ নামাতেই লোকটা কোনো কথা না বলে দাদার কাছে হাত পাতল, যেন সে আগের থেকেই জানতো আমরা কি বিপদে পড়েছি। দেখলাম দাদা গাড়ির চাবিটা দিল আর আমাকে ইশারা করে কি যেন একটা বলল। দেখলাম আমার দাদা গাড়ির চাবিটা সেই ভদ্রলোকটিকে দিলেন এবং আমার দাদা আমাকে ইশারা করে কি যেন একটা বলল। দাদার সেই ইশারা আমি বোঝার আগেই লোকটা এসে বসে পড়ল আমাদের গাড়ির ড্রাইভিং সিটে, আর আমার দিকে তাকিয়ে তিনি একটা মুচকি হাসি দিল। সেই হাসিটা আমি আজও ভুলতে পারিনি। উনি ইঞ্জিন স্টার্ট দিতেই গাড়ি স্টার্ট হয়ে গেল এবং উনি সাথে সাথেই নেমে গেলেন গাড়ি থেকে। আমার দাদা চেক করার জন্য গাড়ির সিটে বসে দেখলো গাড়ি একদম নর্মাল আছে। এরপর সাথে সাথেই গাড়ি থেকে নেমে আমরা দুজনেই এগোতে গেলাম তাকে ধন্যবাদ জানাতে। দেখলাম কেউ কোথাও নেই, কোনো মানুষের চিহ্ন পর্যন্ত সেখানে নেই। রাস্তার আলো ছাড়া আর কোথাও কিছুই ছিল না। আমি আর দাদা 10 মিনিট ধরে খুঁজে একটা মানুষও দেখতে পেলাম না। আর যেহেতু সেখানে কোনো বাড়িঘর ছিল না, তাই তার কোনো বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ার কোনো সম্ভাবনাও ছিল না। আজ এত বছর পরেও আমাদের কাছে এই ঘটনাটি একটি রহস্য হয়েই রয়ে গিয়েছে। এবার বলি, আমার দাদা আমাকে ইশারা করে কি বলতে চেয়েছিল। আমার দাদা আমাকে ইশারা করে সেদিনকে বলেছিল আমি যেন গাড়ি থেকে নেমে পড়ি। যেহেতু একজন অপরিচিত মানুষ গাড়িতে এসে বসেছে, তাই আমি যেন সাথে সাথে গাড়ি থেকে নেমে যাই। তবে সেই ইশারাটা তখন আমি বুঝিনি। পরে দাদা আমাকে এই ব্যাপারে বলেছিল যে সে কি ইশারা করেছিল আমায়। এই ছিল দাদা আমার ঘটনা। এই ছিল তৃতীয় ঘটনা। চলে যাব শেষ ঘটনায়। ঘটনা লিখেছেন প্রিয়াঙ্কা বিশ্বাস দে। তিনি যেভাবে লিখেছেন ঘটনাটি ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, উত্তর কলকাতার বাড়িতে বিয়ে করে এলাম প্রায় 11 বছর হবে। এটা আমাদের নিজেদের অনেক পুরনো আমলের একটা বাড়ি। আগে তো অনেক বড় যৌথ পরিবার ছিল, এখন সময়ের তালে তালে ছোট হয়ে গিয়েছে সেটা। অনেকেই আশেপাশে বাড়ি কিনে চলে গিয়েছে, আবার অনেকেই দেশের বাইরে চলে গিয়েছে। এখনও এই বাড়িতে আমরা মোট 17 জনের মতো থাকি। বিয়ে হয়ে আসার পর থেকেই শুনছি আমাদের এই বাড়ি নাকি একেবারে ভালো না, বাথরুমের দিকটা নাকি বিশেষ করে খুবই খারাপ। এমনিতে আমাদের বাড়িতে এতজন সদস্য থাকায় আমরা বাথরুমে গেলে আওয়াজ দিয়ে তবেই বাথরুমে ঢুকি, সে দরজা খোলা থাক বা দরজাটা বন্ধই থাক। বাড়ির অনেকেই বলে রাতের দিকে বাথরুমে যাওয়ার সময় কে আছে বাথরুমে এরকম আওয়াজ দিলে ভেতর থেকে একটি মহিলা কণ্ঠ রিটার্নে আওয়াজ আসে। ভেতর থেকে একটি মহিলা কণ্ঠ বলে, ভেতরে আমি আছি। যখন আমরা বাথরুমে ঢোকার আগে বলি যে বাথরুমে কে আছে, তখন একটি মহিলা কণ্ঠ বাথরুমের ভেতর থেকে আওয়াজ দিয়ে আমাদেরকে জানায় যে ভেতরে আমি আছি। বেশ কিছুদিন আগে আমি রাতের দিকে একাই বাথরুমে উঠেছিলাম। এটা আমার সাথে এই প্রথমবার হয়। আমি বাথরুমের সামনে গিয়ে ভেতরে কে আছে এই কথাটা বলে আওয়াজ দেই, আর সাথে সাথে ভেতর থেকে একটি মহিলা কণ্ঠে আওয়াজ আসে যে ভেতরে এসো না, ভেতরে আমি আছি। এই গলাটা শুনে আমার খুবই পরিচিত লাগে। মনে হয় যে বাড়িতে উপস্থিত জীবিত মানুষদের মধ্যেই কেউ একজন আছে ভেতরে। তাই আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর বাথরুমে ঢুকি। আর ঢুকে আমি যেটা দেখি সেটা দেখে আমি একেবারে অবাক হয়ে যাই।
ভেতরে ঢুকতেই আমি দেখি ভেতরে কেউ নেই, যেখানে আমাদের বাথরুমের দরজা কিন্তু একটাই। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, দরজা ভেজানো ছিল, আমি বাইরে থেকে আওয়াজ দিচ্ছিলাম যে ভেতরে কে আছে। তখন বাথরুমের ভেতর থেকে একটি মহিলা আমাকে আওয়াজ দেয় যে ভেতরে আমি আছি, এখন ভেতরে ঢুকো না। আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করি, প্রায় 10-15 মিনিট আমি অপেক্ষা করার পর যখন দরজা খুলে আমি ভেতরে ঢুকে যাই, তখন আমি দেখি বাথরুমের ভেতরে কেউ নেই। তো যাই হোক, এটা ছাড়াও ছোট থেকে বড় বাড়ির অনেকেই বাথরুম ব্যবহার করার পরে সেখান থেকে বেরিয়ে আসার পর ঘরে এসে দেখে তাদের গায়ে নানান রকম আঁচড়ের দাগ। এটা প্রায়ই আমাদের বাড়িতে লোকজনের সাথে ঘটত। তাছাড়া রাত বিরতে নূপুরের শব্দ, এটা আমাদের বাড়ির অনেকেই আগে শুনতে পেত, যদিও সেটা শোনার সৌভাগ্য আমার কোনো দিনও হয়নি। যেটা সবথেকে অবাক করার বিষয় সেটা হলো আমাদের বাড়িতে একটিও তুলসী গাছ জীবিত থাকে না। কত রকম যে চেষ্টা করা হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকেই দেখে আসছি আমাদের এই বাড়িতে বহু যুগের একটি তুলসী গাছের টব আছে, যার মধ্যে প্রায় সবসময় তুলসী গাছ পোতা হয়। একটু বড় হতে না হতেই তারপরেই সেই তুলসী গাছ মারা যায়। আরেকটা কথা, আমি দেখছি সেই তুলসী গাছের গোড়ায় একটা ছোট্ট শিবলিঙ্গ আছে। কেউ আবার শিবলিঙ্গের মাথায় অথবা তুলসী গাছের গোড়ায় শুকনো লঙ্কা পোড়া, কালো জিরে এবং সর্ষে জাতীয় জিনিস ইত্যাদি এরকম টাইপের জিনিস আমাদের ওই তুলসী গাছের গোড়ায় লোকজন ফেলে রাখে। আমি জানি না কেন এইসব জিনিস করে মানুষে, এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এই ঘটনাটা পুরোটাই আমার কাছে একটা অবাস্তব ঘটনা। তবে ওই বাথরুমের ভেতর থেকে যে আওয়াজটা আসে, সেই আওয়াজটা কে দেয়, সেই উত্তরটা কে দেয়, আর কেনই বা বাথরুমের ভেতর থেকে এই আওয়াজ আসে, এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমি আজ অবধি এই ঘটনার কোনো ব্যাখ্যা পাইনি। আমাদের বাড়িতে যে কজন মানুষ থাকে, যারা পুরনো মানুষ, যারা অনেক বয়স্ক লোক, তাদেরকেও আমি এই ব্যাপারে অনেক জিজ্ঞাসা করেছি, তারাও আমাকে এই ঘটনার ব্যাপারে কোনো উত্তর, কোনো সঠিক কিছু আমাকে বলতে পারিনি। এই ছিল দাদা আমার ঘটনা। এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি।